আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। লন্ডন থেকে শুভেচ্ছা জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সাম্প্রতিক বাংলাদেশের ঘটে যাওয়া রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী বিশ্লেষণে আমার সঙ্গে আছেন আমার খুবই পছন্দের একজন মানুষ। অনেকটা হঠাৎ করেই সিদ্ধান্ত হতে যাচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনা প্রধান অচিরেই বাংলাদেশ সফর করবেন। কেন এই সফর? এর মধ্য দিয়ে কি বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতির সমীকরণ? এর পাশাপাশি রয়েছে ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করছেন এবং আমেরিকায় থেকে তিনি আরো একটি বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ করেছেন। আজকে মূলত এই দুটো বিষয় নিয়েই আপনাদের সাথে কথা বলব। শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম এবং আদাব। হঠাৎ করেই বাংলাদেশ অনেকটা পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে, নাকি ইনুস যে ভারতকে শত্রু বানিয়ে চীন পাকিস্তানমুখী যে কূটনীতি শুরু করেছিল তারই ধারাবাহিকতায় তারেক রহমান একই কাজ করছেন? এই প্রশ্নটি উঠেছে। আপনারা জানেন যে কদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাবার পরেই গতকাল বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশন বাংলাদেশে তারা একটি নোট ভার্বাল পাঠিয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির বাংলাদেশ সফরে আসতে চান। এখনো ডেট ঠিক হয়নি, কিন্তু ধারণা করা হচ্ছে যে অচিরেই তারা বাংলাদেশ সফরে আসবেন। তারা বাংলাদেশ সফরে কেন আসবেন এটি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস সরকারের এক্সটেনশন হিসেবেই তারেক রহমান কাজ করছে, বিশেষ করে কূটনীতির দিক দিয়ে সেই চীনমুখী, সেই পাকিস্তানমুখী, সেই তুরস্কমুখী। এবং পাকিস্তানের সাথে তার দহরম মহরমটা আগের চাইতে এখন অনেক বেশি। যেমন ভারতে আগে বাংলাদেশের সরকারি প্রশাসনের কর্মকর্তারা প্রশিক্ষণে যেতেন, এখন সেটি বন্ধ করে তারা এখন পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন। এই মুহূর্তে সরকারি বেশ কয়েকজন কর্মকর্তা পাকিস্তানের লাহোরে তাদের যে সিভিল সার্ভিস একাডেমি আছে সেখানে প্রশিক্ষণ গ্রহণ করছেন। বাংলাদেশে এডুকেশন এক্সপো হচ্ছে, পাকিস্তান সরকার স্কলারশিপ দিয়ে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিতে চাচ্ছেন এবং অনেকেই যাচ্ছে। বাংলাদেশের কোনো কোনো মন্ত্রী বলছেন যে তারা ফরেন ইনভেস্টমেন্ট আনার ব্যাপারে পাকিস্তানের মডেল ফলো করবেন। পাকিস্তানের মডেলটা কি? পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাটা কি? পাকিস্তানকে তো অনেকেই বলে ফকিন্নি রাষ্ট্র। তারা তো মধ্যপ্রাচ্যের কাছ থেকে ভিক্ষা এনে রাষ্ট্র চালায়। তো বাংলাদেশ কি এখন পাকিস্তানের সেই মডেল ফলো করবে? বাংলাদেশের ফরেন ইনভেস্টমেন্ট আসার যে পোটেনশিয়ালস আছে সেটা ধ্বংস করে গেছে ডক্টর ইউনূস। অনেকদিন ধরেই কাঙ্ক্ষিত বিনিয়োগ আসছে না। একমাত্র তুরস্ক মাঝে মধ্যে অস্ত্র কারখানা করবে বলে আওয়াজ দেয়। এর বাইরে কিন্তু ফ্রুটফুল কোনো ইনভেস্টমেন্ট বা নতুন কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসেনি এবং এটা আসার সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে। অনেকেই বলছেন যে মার্কিন যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ, তার অধীনে আসলে বাংলাদেশে বিনিয়োগ করে ওই ঝুঁকির মধ্যে তারা জড়াতে চাচ্ছে না। সুতরাং বাংলাদেশে যত পারা যাক আমেরিকান ইনভেস্টমেন্ট আনতে হবে, কিন্তু আমেরিকান ইনভেস্টমেন্ট আসার মতো এখনো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর ফরেন ইনভেস্টমেন্টের কিছু পূর্ব শর্ত আছে, তার মধ্যে একটা হলো রাজনীতির স্ট্যাবিলিটি বা রাজনৈতিক স্থিতিশীলতা, সেটা বাংলাদেশে এই মুহূর্তে নেই। বাংলাদেশ আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আরো অনেক ষড়যন্ত্র চলছে। ভবিষ্যতে আরো অনেক ষড়যন্ত্র আমরা দেখতে পাবো। তো এরকম একটা অনিশ্চয়তার মধ্যে কে আসবে? এছাড়া আরো কিছু প্রি রিকুইজিট আছে, যেমন গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এগুলো এখন থ্রেটের মুখে পড়ে গেছে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। আরো অনেক রকমের সমস্যা আছে। তো এই অবস্থায় বাংলাদেশ একদিকে পাকিস্তানের দিকে ঝুঁকে যাচ্ছে, আর একদিকে ভারত থেকে দূরে চলে যাচ্ছে। অথচ তারেক রহমান দেশে ফিরেছে ভারতের কাছে মুচলেকা দিয়ে। তো এই যে পাকিস্তানমুখী কূটনীতি এবং ভারত থেকে দূরে সরে যাওয়া, এটা ঢাকা না দিল্লি এই সস্তা সেন্টিমেন্টের স্লোগানের রাজনীতি হতে পারে, কিন্তু বাস্তবে ভারতকে দূরে ঠেলে দিয়ে পাকিস্তানমুখী রাজনীতি, পাকিস্তানমুখী কূটনীতি, এটার রেজাল্ট কি হবে সেটা নিয়েই এখন আলোচনা চলছে, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। এবং এই মুহূর্তে দীর্ঘদিন পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে। পাকিস্তান তো বিশ্ব রাজনীতিতেও একটা লাঠিয়াল বাহিনী হিসেবে পরিচিত। তারা আমেরিকার লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে এবং
এই যে ইরান যুদ্ধে ইরান আমেরিকার মধ্যে মধ্যস্থতা করতে গিয়ে পাকিস্তান যখন ব্যর্থ হয়েছে, তখন পাকিস্তানের রিকোয়েস্টে সিনে এসেছে চায়না, এবং ট্রাম্পের ফেস সেভ করার জন্য চায়নাকে এখন অনুরোধ করা হচ্ছে যেন এই ইরান এবং আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধটা একটা কোনো মতে একটা মানে সবার মুখ রক্ষা করে একটা সমাধান আনতে। তো এই অবস্থায় মানে প্রধানমন্ত্রী আসলে কি হবে? সামরিক চুক্তি করবে, বাণিজ্য চুক্তি করবে, কূটনীতিতে নতুন যে সম্পর্ক সেটা আরো বেশি স্ট্রেনদেন করবে? এর কোনোটার ফলেই কি বাংলাদেশ উপকৃত হবে কিনা? আর ভারতকে দূরে ঠেলে দিলে বাংলাদেশের কি লাভ কি ক্ষতি সেই হিসাবটাও করা উচিত। কারণ ভারত চায় যে নেইবার্স ফার্স্ট, তাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, এবং ভারতের সাথে বাংলাদেশের এমন একটা সম্পর্ক যে দুজনেরই দুজনকে প্রয়োজন। বাংলাদেশ তার নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে যে কদিন আগে যে তেলের ক্রাইসিস হলো তখনও কিন্তু ভারতের কাছেই হাত পেতেছে, এবং ভারত তাই যে নির্মিত যে পাইপলাইন সেই পাইপলাইন দিয়ে বাংলাদেশকে ডিজেল দিয়েছে। আবার চাল বলেন, কাঁচামরিচ বলেন, মশলা বলেন, অনেক কিছুই আমরা ভারতের কাছ থেকে কম দামে পেয়ে থাকি। এছাড়াও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখলে দুই দেশেরই লাভ। কিন্তু বর্তমান তারেক রহমানের কূটনীতি যেভাবে দেখা যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে যে অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স দিয়ে বিএনপির যাত্রা শুরু, আইএসআর পৃষ্ঠপোষকতায় ক্যান্টনমেন্টে যে দলটার জন্ম হয়েছিল, তারা কিন্তু তাদের সেই মূল রাজনীতিতেই ফিরে গেছে। মাঝখান থেকে ভারত যে এক ঝুড়িতে সব ডিম রাখবে না বলে তারা বিএনপির সাথেও আপোষ করেছিল, মনে হয় ভারতের দিক দিয়েও এটি নিয়ে চিন্তা ভাবনা চলছে, এবং ভারতের অনেকের সাথে কথা বলে দেখেছি যে তারা এই ব্যাপারটিতে অসন্তুষ্ট। তারা বাংলাদেশের সাথে একটি সুসম্পর্ক চায়, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে আচরণগুলো করা হচ্ছে সেটা ভারতের জন্য খুব একটা ভালো নয়। এইদিকে মানে একদিকে পাকিস্তানের দিকে ঝুঁকে যাওয়া, ভারতকে অবজ্ঞা করা, এটা নিয়ে যেমন চলছে, ঠিক তখনই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের প্রার্থী, যিনি চায়না সফর সংক্ষিপ্ত করে, আমি আগেই বলেছিলাম তাকে ওয়াশিংটন ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি গিয়েছিলেন। অনেকগুলো ইস্যু ছিল, যেমন চায়নার সাথে এত দহরম মহরম আমেরিকার পছন্দ হয়নি, আবার সেই আমেরিকা নিজেই এখন চায়নার কাছে যে ধারণা দিচ্ছে, সো এই জায়গাটা একটু প্যাচ খেয়েছে। কিন্তু ডক্টর খলিল নিউ ইয়র্কে জাতিসংঘ দপ্তরে গিয়ে তিনি সভাপতি নির্বাচিত হলে কি করবেন সেই ব্যাপারে বিস্তারিত কথা বলেছেন, এবং তিনি এত বেশি কথা বলেছেন যে অনেকেই বলেছেন যে এটা একটা অবাস্তব চিন্তা ভাবনা। জাতিসংঘ ইজ এ ডাইং অর্গানাইজেশন, জাতিসংঘ এখন তার কোনো গুরুত্বই নাই, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হয়ে গেছে। তো সেই সংগঠন, এবং তার প্রচন্ড ফান্ড ক্রাইসিস চলতেছে, সেইখানে তারা যা যা করতে চেয়েছেন তাতে অনেকেই মুখ টেপে হেসেছেন। এবং ওদিকে সাইপ্রাসের যিনি ক্যান্ডিডেট, সাইপ্রাস কিন্তু একটা অর্থোডক্স খ্রিস্টিয়ান কান্ট্রি, সো একদিকে ইউরোপিয়ান কান্ট্রি, তারা 1 বছরের মতো ক্যাম্পেইন করছে, অ্যান্টি আমেরিকান লবিটা সাইপ্রাসকে সমর্থন করছে, সো খলিলের সামনে কিন্তু খুব ইজি ওয়ে আউট নেই। পাশাপাশি ডক্টর খলিলের বিরুদ্ধে বেশ কিছু লিখিত কমপ্লেইন জাতিসংঘে জমা পড়েছে, তার অতীত জীবনের কর্মকাণ্ড, আপত্তিকর অনেক কিছুই জাতিসংঘের কাছে লিখিতভাবে জমা দিয়েছে আমেরিকার প্রবাসী বেশ কিছু গ্রুপ। তো সেটা নিয়েও ডক্টর খলিল একটু বিব্রতকর অবস্থায় আছে। এর মধ্যেও তিনি আমেরিকার সাথে এই জ্বালানি নিরাপত্তা বিষয়ক কৌশলগত সহযোগিতা প্রণয়নের জন্য একটি এমওইউ স্বাক্ষর করেছেন, এবং সেই এমওইউর অধীনে আমেরিকা থেকে বাংলাদেশ কম দামে এই জ্বালানি কিনবে, বিশেষ করে যে এলএনজি আছে। যে এখন বলেন, যে জিনিস আমরা বাজার থেকে 10 টাকায় কিনতে পারি সেটা আমেরিকার থেকে কিনে আমরা 13-14 টাকায়, সেটাকে বলা হচ্ছে যে এটা কস্ট ইফেক্টিভ পারচেজ, ব্যয় সাশ্রয়ী পারচেজ। মানে দেশটাকে এমন ভাবে বিক্রি করা হচ্ছে, দেশটার অর্থনৈতিক মেরুদণ্ড একদম ভেঙে দেওয়া হচ্ছে, এবং এটা রীতিমতো কৃতদাসের মতো আচরণ করছে বাংলাদেশ। এবং ডক্টর খলিল এই যে এমওইউটা সাইন করলো এবং সম্পূর্ণ বাংলাদেশের স্বার্থ বিরোধী, এটা নিয়ে কিন্তু বাংলাদেশে তেমন কোনো কথা নেই। যেসব বুদ্ধিজীবী পান থেকে চুন চুন খসলে একেবারে
তেতে উঠতেন, তারা অনেকদিন ধরেই কিন্তু শীত নিদ্রায় আছেন। সে আনু মোহাম্মদ, আজকাল শুনি মাহা মির্জা, আবার ডলার পায়নি বলে ওদিকে ফরহাদ মজারও বেশ ক্ষুব্ধ দেখলাম। তো আমেরিকার কাছে আর কত নাকে খত দিতে হবে, আর কত গোলামি করতে হবে, তারেক রহমান সরকারের কাছে আমাদের এই প্রশ্নটি থাকলো। দর্শক, একবার চিন্তা করে দেখেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা যাচ্ছে পাকিস্তানে পড়াশোনা করতে। এটির ভেতরে বাহিরে যদি আপনি একটু দেখেন, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশকে অবনতির দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? আমরা সেই প্রশ্নের উত্তরগুলোই এই মুহূর্তের ভিডিওতে খুঁজতে চেষ্টা করব। আর আপনাদের সঙ্গে আছি আমি সাজ্জাদ কাদের, আপনারাও আমার সাথে থাকুন। পড়াশোনা করতে শেষে কিনা পাকিস্তানে, যে দেশকে দুনিয়া চেনে সন্ত্রাসের আতুরঘর হিসেবে, সেখানে কি শিখবে বাংলাদেশি শিক্ষার্থীরা? সম্প্রতি বিনামূল্যে পড়ার সুযোগ পেয়ে দলে দলে বাংলাদেশি পড়ুয়ারা পাড়ি দিচ্ছে পাকিস্তানে। আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার মান যে খুব আকাশচুম্বী, এমন কথা আগে কেউ কখনো শোনেনি। অথচ বাংলাদেশের বর্তমান তারেক রহমানের সরকার এখন ব্যাপক ঢাকঢোল পিটিয়ে ছাত্রদের পাঠাতে শুরু করেছে সেখানে। তথ্য বলছে ইতিমধ্যে ৭৪ জন শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে পাকিস্তানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। শুধু তাই নয়, ছাত্র টানতে বাংলাদেশ জুড়ে বড় বড় সব এডুকেশন এক্সপো করছে পাকিস্তানি দূতাবাস। কিন্তু প্রশ্ন উঠছে, এ কি শুধুই শিক্ষা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সমীকরণ? বাংলাদেশের একটি শিশু সম্ভবত জানে যে পাকিস্তানের অর্থনীতির অবস্থা এখন শোচনীয়, কিন্তু এই পড়ে পাওয়া ১৪ আনা সুযোগ তারা কেন ছাড়বে? ভুলে গেলে চলবে না, এই পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে বাংলাদেশ। ৭১-এ পাকিস্তানি সেনারা যে ভয়াবহ গণহত্যা চালিয়েছিল, তার ক্ষত আজও বাংলাদেশের মানুষের মনে দগদগে। বিশ্লেষকরা বলছেন, সেই বাংলাদেশের শাসকরা যখন তরুণ প্রজন্মকে পাকিস্তানে পাঠায়, তখন পাকিস্তানের জন্য নিজেদের হারানো ভাবমূর্তি ফেরানোর একটা বড় রাস্তা তৈরি হয়। এই দৃশ্য দেখে এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তো হেসেই ফেললেন। তার শ্লেষাত্মক মন্তব্য ছিল, পাকিস্তানের পড়ুয়াদের আন্তর্জাতিক মহলে দারুণ সুনাম, তবে তাদের একটাই সাবজেক্ট সন্ত্রাসবাদ। তাদের মাদ্রাসায় শিক্ষিত তালিবানরা এখন প্রতিবেশী আফগানিস্তানের শাসক। পাকিস্তান ফেরত বাংলাদেশের পড়ুয়ারাও হয়তো ভবিষ্যতে তাই করবে। তবে আমাদের শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন কিন্তু বেশ মুগ্ধ। তিনি জানিয়েছেন, পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার খবর শুনে তিনি নাকি গভীর বিস্ময়ে হতবাক। ঢাকার একটি হোটেলে সম্প্রতি আয়োজিত এক্সপোতে তিনি বলেন, আমরা স্বাধীন হয়েছি ৫৫ বছর আগে, আর পাকিস্তান ৭০ বছর আগে। তারা শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। তাদের শিক্ষার মান দেখে আমি বিস্মিত, চমকিত। মিলন সাহেব বোঝাতে চাইছেন যে যত আগে যে স্বাধীন হয়েছে তত তাড়াতাড়ি সে উন্নতি করেছে। কিন্তু মিলন সাহেব যদি পরিসংখ্যান দেখেন, তাহলে এমন কথা বলতেন না, বা বললেও সেটি আসলে ধোপে টিকবে না। বাংলাদেশের মানুষ অবশ্যই সচেতন। মন্ত্রী ঘোষণা করেছেন ৫০০ জন শিক্ষার্থীকে পূর্ণ বৃত্তি দেবে পাকিস্তান। তার মতে দুই দেশের ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতি আর খাবারের মিল থাকায় ছাত্ররা সেখানে খুব সহজেই মানিয়ে নিতে পারবে। মনে রাখতে হবে, শেখ হাসিনার শাসনামলে পাকিস্তানের সাথে সম্পর্ক প্রায় বিচ্ছিন্নই ছিল, এবং আমি এটিকে সমর্থন করি এবং এটি যৌক্তিক। কিন্তু ২০২৪-এর সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মাধ্যমে তথাকথিত গণঅভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানের সাথে যোগাযোগ নিবিড় করার নীতি নেওয়া হয়। বস্তুত ইউনূসের আমলে এই বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোর গড়ার কাজ শুরু হয়, যা বর্তমানের তারেক রহমান সরকার এগিয়ে নিচ্ছে। আপনি খেয়াল করলে দেখবেন, শুধু এই নলেজ করিডোর নয়, তারেক রহমান সরকার সবকিছু, ইউনূস যা কিছু করে গেছে, যা কিছু আত্মঘাতী কর্ম করে গেছে, সবকিছু কিন্তু এগিয়ে নিচ্ছে। কাজেই আমরা নির্বাচনের আগে থেকেই বলছি যে নির্বাচন একটা হবে, নির্বাচন হয়ে একটি ইউনূসেরই একটা বর্ধিত সরকার আসবে, এবং সেই সরকারটি এই সরকার, যার কারণে আত্মঘাতী সব কর্মকাণ্ড
এগিয়ে নিচ্ছে। এই পাকিস্তানের নলেজ করিডোর থেকে শুরু করে মার্কিন বাণিজ্য চুক্তি কোনো কিছুতে কিন্তু না নেই, সব হাঁ করে চলে যাচ্ছে। এই নলেজ করিডোরের অধীনে পাকিস্তান দিচ্ছে আল্লামা মোহাম্মদ ইকবাল স্কলারশিপ। 5 বছরে 500 শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হবে। এর সুবিধা কিন্তু অনেক, সম্পূর্ণ টিউশন ফি, থাকার ব্যবস্থা, মাসিক পকেট মানি, এমনকি যাতায়াত খরচও বহন করবে পাকিস্তান সরকার। এই সুযোগ প্রচার করতে ঢাকায় পাকিস্তান হাই কমিশন ও সে দেশের হায়ার এডুকেশন কমিশন আয়োজন করেছিল এডুকেশন এক্সপো 2026, যেখানে পাকিস্তানের 20টি নামী বিশ্ববিদ্যালয় অংশ নেয়। ঢাকা ছাড়াও রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামে এই মেলা করার পরিকল্পনা রয়েছে তাদের। শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলনের পাকিস্তানি শিক্ষা নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা তখন মন্ত্রীর এই সার্টিফিকেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। অনেকেই তথ্য দিয়ে প্রমাণ করছেন যে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অনেক দিক থেকে পাকিস্তানের চেয়ে এগিয়ে। চলুন আমরা 2026 সালের বাস্তব ডাটা একটু দেখে আসি। বৈশ্বিক জ্ঞান সূচক তালিকায় পাকিস্তান 111তম আর বাংলাদেশ 112তম, অর্থাৎ আমরা প্রায় ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছি। প্রাথমিক শিক্ষায় এনরোলমেন্ট এবং নারী শিক্ষার হারে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে যোজন এগিয়ে। পাকিস্তানে এখনো প্রকট লিঙ্গ বৈষম্য বিদ্যমান। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বাংলাদেশ বিশ্বের 59তম স্থানে, যা পাকিস্তানের তুলনায় অনেক শক্তিশালী। বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় 77.9%, যেখানে পাকিস্তানে এটি মাত্র 59%। পার্থক্যটা একটু চিন্তা করুন। তবে হ্যাঁ, উচ্চশিক্ষার গ্লোবাল র্যাঙ্কিংয়ে পাকিস্তানের কিছু প্রতিষ্ঠান যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা NUST প্রথম 500 থেকে 800-র মধ্যে থাকে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট অবস্থান করে 1000-1200-র ঘরে। অর্থাৎ গবেষণা ক্ষেত্রে পাকিস্তান কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও সামগ্রিক ভিত বাংলাদেশেরই মজবুত। তাহলে প্রশ্ন থেকেই যায়, যে দেশের সাক্ষরতার হার আমাদের চেয়ে অনেক কম, যেখানে লিঙ্গ বৈষম্য চরমে, সেই দেশে আমাদের তরুণ প্রজন্মকে পাঠানোর পেছনের আসল উদ্দেশ্যটা কি? এটি কি কেবলই উচ্চশিক্ষার মান উন্নয়ন, নাকি রাজনীতির দাবার ঘুঁটি? বাংলাদেশের চ্যালেঞ্জ এখন শিক্ষার পরিমাণ থেকে মান নিশ্চিত করা, কিন্তু সেই মান নিশ্চিত করতে কি আমাদের পাকিস্তানেরই দ্বারস্থ হতে হবে? সরকারের এই আত্মঘাতী পদক্ষেপ কি আমাদের শিক্ষার উন্নয়ন ঘটাবে, নাকি আমরা অন্য কোনো বিপদের দিকে পা বাড়াচ্ছি? বিপদের দিকে যে পা বাড়াচ্ছি তাতে কোনো সন্দেহ নাই। মানুষ উন্নত কিছু চিন্তা করে, এমনকি সমপর্যায়েও নয়। মানুষ নিজে যতটুকু, তার থেকে আরো যোজন দূরের উন্নত কিছু চিন্তা করে। কিন্তু আপনি দেখুন, আমরা যেটি বললাম যে সব সূচকে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের থেকে নিম্নগামী। আর সেই নিম্নগামী শিক্ষা গ্রহণ করতে বাংলাদেশি তরুণদের পাঠানো হচ্ছে। উদ্দেশ্য কি? ওই যে একটু আগে আমরা যে কথাটি বললাম, এক অধ্যাপক বলেছেন যে পাকিস্তানের শিক্ষা নিয়ে, সেখানকার মাদ্রাসায় শিক্ষা নিয়ে তালেবানের শাসন করে। পাকিস্তান থেকে শিক্ষা নিয়ে কি ভবিষ্যতে তালেবান স্টাইলে বাংলাদেশ শাসন হবে? সেই লক্ষ্যে কি এই কর্মকাণ্ডগুলো করা হচ্ছে? হয়তো বা তাই। যাই হোক, এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত, যে তাতে কোনো সন্দেহ নাই। এবং পাকিস্তানে যারা পড়াশোনা করতে যাচ্ছেন তরুণদের জন্যও যেটি বলবো, যে পাকিস্তানের এই উচ্চশিক্ষা, এই সার্টিফিকেট বৈশ্বিকভাবে কতটুকু কাজে লাগবে, সেটি আপনারা পাকিস্তান যারা যেতে চান তারা যাবার আগে 100বার 1000বার ভাববেন। আমি বলবো যে পাকিস্তানের সার্টিফিকেটের চাইতে, পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের চাইতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট অনেক উন্নত, অনেক মূল্যমান সম্পন্ন। এই বিষয়টা মাথায় নিয়েই আপনারা যারা যেতে চান তারা যাবেন। যাই হোক, আমরা যে সব দিক দিয়ে এই যে বাংলাদেশটি এগিয়ে যাচ্ছিল সব ক্ষেত্রে,
সেই বাংলাদেশটিকে যে পিছিয়ে দেবার নানা রকম ষড়যন্ত্র চলছে, এতে কোনো সন্দেহ নাই এই পাকিস্তানে শিক্ষার্থী পাঠানো তারই একটি অংশ। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও।